গীতবিতান বোলপুরের শান্তিনিকেতনে একটি বিশেষ কর্মসূচি হচ্ছে। এখন সরাসরি কি কর্মসূচি, কেন, কি উদ্দেশ্য এবং আজকের কর্মসূচি নিয়ে আমরা জেনে নেব। শান্তিনিকেতনে বোলপুরের গীতবিতান প্রেক্ষাগৃহে সাহিত্য ও সংস্কৃতির এই যে মেলবন্ধনে আমরা কিন্তু বসন্ত বরণে রবীন্দ্র স্মরণে এই অনুষ্ঠানটা করছি। মানুষের উন্মাদনা এতটাই পাচ্ছি যে তারা কিন্তু এখন দুটো অতিক্রম করে চলে গেছে, প্রায় 2:30-এর কাছাকাছি সময়। সেই সময়তেও কিন্তু হল ভর্তি মানুষ রয়েছেন, বিশেষত কবি সাহিত্যিক এবং সাহিত্য যোদ্ধারা রয়েছেন, সাংস্কৃতিক কর্মীরা রয়েছেন, সেই সঙ্গে আপনারাও মিডিয়া পার্সোনাল তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। আর আমাদের কোনো টেনশন হচ্ছে না, কেন না মানুষ যারা এসছেন তারা কিন্তু আমাদের যেভাবে পরিচালনা করছি সেই তালে তালে তারা কিন্তু সেইভাবে এগিয়ে চলেছে। এটাই একটা বার্তা দিতে চাইলাম যে জেনারেশন অ্যাচিভার সর্বভারতীয় একটি সংস্থা, তারা বিভিন্ন জেলায় যেমন প্রোগ্রাম করবে, আগত দিনে ডিসেম্বরে আমরা চেষ্টা করব যে দিল্লিতে যদি অনুষ্ঠান জেনারেশন অ্যাচিভার করতে পারে স্বল্প পরিসরে। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সৃজনে থাকবেন, চিন্তনে থাকবেন, মননে থাকবেন, সব কিছুতেই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে যেমন কিছু হয় না, কিন্তু রবীন্দ্রনাথের স্থানে এসে নজরুলকে ছোট করলেও হবে না। নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর দুজনে একে অপরের পরিপূরক। তার জন্য আবার জেনারেশন অ্যাচিভার চেষ্টা চালাবে আগামী মে মাসের মধ্য গগনে। সেই সময় রবীন্দ্র নজরুল স্মরণে নৈহাটি ঐক্যতানে সেটা অনুষ্ঠিত হবে। সেটা হয়তো এই মুহূর্তে আমরা বিজ্ঞপ্তি জারি করব আগামীকাল বা পরশু। স্পেশাল ইভেন্ট টিভিতে আমরা আজকে যে গীতবিতানে অনুষ্ঠান হচ্ছে সেগুলো ব্রডকাস্টিং করছি এবং অবশ্যই নিউজ সেটা পেয়ে যাবে। আর বর্তমানে আমরা বলতেই পারি অশান্ত একটা পৃথিবীর একটা বাতাবরণ তৈরি হয়েছে। সেখানে এরকম একটা সুষ্ঠু মননের সাংস্কৃতিক পরিবেশন এবং এত চিন্তাশীল মানুষ, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক মনস্ক যারা ব্যক্তিত্ব রয়েছে, তারা এই মেলবন্ধন সেখানে অবশ্যই আমাদেরকে একটা উদ্বুদ্ধ করে। আজকে এই যে বিশেষ কর্মসূচিতে কিছু বই প্রকাশিত হলো, এটা কি প্রত্যেক বছর হয়ে থাকে? হ্যাঁ, আমাদের যখনই সাহিত্যের একটা অনুষ্ঠান আমরা করি সেখানে একটা সংকলন হয় এবং আমরা একটু আলাদা বলবো এই ব্যাপারে। আমরা কিন্তু যেমন খুশি লেখো এই ব্যাপারটা নয়, আমাদের একটা সাবজেক্ট থাকে। প্রত্যেকবারই আমরা নদিয়া সাহিত্য সংস্কৃতি উৎসবে যেমন প্রজন্ম, সেটা সম্পাদনা করেছিল অ্যাডভোকেট আমার বন্ধু উত্তম প্রামাণিক এবং সুমিতা পয়রা দিদি। আবার এক্ষেত্রে কিন্তু আমরা তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আসলাম, দিশাকে নিয়ে আসলাম, দিশা ভৌমিক, সে কিন্তু কলেজে পড়ে, তার সাথে অ্যাডভোকেট উত্তম প্রামাণিক অন্তর্লীন। এটা কি হচ্ছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে আমরা তার কিন্তু কিছু অপপ্রয়োগ ঘটছে। কীরকম? সাহিত্যে যদি আমরা যে কোনো একটা টপিক দিয়ে দিচ্ছি, চ্যাটজিপিটি কবিতা বানিয়ে দিচ্ছে, গল্প বানিয়ে দিচ্ছে, উপন্যাস বানিয়ে দিচ্ছে, সেটাকে যদি একটু আমরা নিজেদের মতো করে এডিট করে নিচ্ছি, তাই নিয়ে বই প্রকাশ হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর জায়গা হতে চলেছে সাহিত্যে আঙিনায়। মানে স্বকীয়তা বজায় থাকছে না। না, স্বকীয়তা নাই, স্বকীয়তা কনভার্টেড ইন্টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার এই জায়গাটা একটা কথা বলার আছে যে আপনি একটা কথা বলেছেন চিন্তাশীল। আমি মনে করি সাহিত্য সংস্কৃতির আঙিনায় যারাই রয়েছেন, নাটক তার মধ্যেই পড়ে, তাদের যেমন শিল্পী সত্তা থাকবে তার ভেতরে চিন্তাশীল হতে হবে। চিন্তাশীল না হলে মননশীল হওয়া যাবে না। কারণ বলি, যদি হার্ড থিঙ্কিং থেকেই আপনার কিছু ইনোভেটিভ কাজ বেরিয়ে আসবে, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি বেরিয়ে আসবে। আর অশান্ত পরিবেশ যেটা তৈরি হয়েছে তার কারণ হচ্ছে আমরাই। কেন? আমরা বাঙালিরা আমাদের চলাফেরা, আমাদের কর্মচঞ্চল যে জীবনের ভেতর দিয়ে আমাদের সত্তাকে হারাচ্ছি। আপনাকে দেখুন, বাইট দিতে গিয়ে আমি কয়েকটা ইংরাজি ভাষার প্রয়োগ করেছি, সেগুলো কিন্তু করা উচিত নয় যারা সাহিত্যে থাকেন। সেখানে আমিও দোষী। তাই চাই আমাদের চিন্তার পরিসর। দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করলেন অত্যন্ত বাস্তবিক। আমরা যদি সকল সৃষ্টিশীল মানুষদের আমাদের সাংস্কৃতিক পরিবেশের ছাত্র ছায়ায় আনতে পারি, আমাদের সমাজের উন্নয়ন হবে। আমরা নিরন্তর সেই চেষ্টাটাই করে চলেছি, জেনে ফেলেছি। বছরের বিভিন্ন সময়ে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের অনুষ্ঠান হয়ে থাকে। তারই অঙ্গ হিসেবে আজকে কবিগুরুর এই পদধূলি আমাদের যেখানে রয়েছে কবিগুরুর, সেই জায়গায় আমরা অনুষ্ঠান করছি। এবং এই ধরনের অনুষ্ঠান আমাদের সমাজ তথা আমাদের পারিপার্শ্বিক পরিবেশের যে অস্থির অবস্থা তার অনেকটাই প্রশমনে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। আগামী দিনেও আমাদের এই প্রয়াস চলবে।
মাঝে যে সাড়া, সেটা আজকে যে সাড়া দেখতে পাচ্ছি এটা অত্যন্ত প্রশংসনীয়। কতজন কবি সাহিত্যিক সাংস্কৃতিক মনস্ক ব্যক্তিত্ব এখানে আজকে উপস্থিত হয়েছে বলে আপনার অনুমান, মানে অনুমান বলছে কারণ যেটা আহ্বান করেছেন তার সাথে অনেক বিশ্বঙ্গ দেখতে পাচ্ছি। একদমই তাই, আমরা আহ্বান জানিয়েছিলাম 110 জন কবি সাহিত্যিকদের, আনুমানিক তাদের আত্মীয় স্বজন মিলে এখানে সংখ্যাটা প্রায় 150 ছাড়িয়ে গেছে। এটা আমাদের অত্যন্ত বড় প্রাপ্তি এবং গর্বের যে জেনারেশন অ্যাচিভারের পাশে তথা আন্তর্জাতিক সাহিত্য দিশারি তার যে সাহিত্য শাখা তার পাশে আমাদের সৃষ্টিশীল মানুষজন রয়েছে। এরপরে তো এরকম চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে এই বোলপুরে যদি ধরি কোনো অনুষ্ঠান হবে তাহলে সেটা মুক্ত মঞ্চেই অনুষ্ঠান করতে হবে। অবশ্যই, শুধুমাত্র আমরা এই যে সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়েই চলি তা কিন্তু নয়। জেনারেশন অ্যাচিভার একেবারে প্রান্তিক মানুষদের পাশে রয়েছে। আমরা বস্ত্রদান, রক্তদান থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিও করে চলি। আগামী দিনে আরও এই সমস্ত পরিকল্পনা রয়েছে যাতে মানুষকে আমরা স্থায়ী কোনো কাজ দিতে পারি এবং দিল্লিতে আমাদের প্রচেষ্টা যাতে পৌঁছে দিতে পারি সে ধরনেরও চিন্তাভাবনা রয়েছে। ইতিমধ্যেই আমরা ঝাড়খণ্ডে আমাদের শাখা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটা এগিয়ে গিয়েছি। আশা করছি আগামী দিনে আমাদের আরও বিস্তার ঘটবে। স্পেশাল ইভেন্ট টিভিতে এই স্পেশাল কিছু আজকে হচ্ছে, সেটা ব্রডকাস্ট এবং অবশ্যই নিউজ এবং বাকি যে কর্মকাণ্ড হচ্ছে জেনারেল অ্যাচিভারের এই যে আজকে যে অনুষ্ঠান অবশ্যই আমরা তুলে ধরবো এবং স্পেশাল ইভেন্ট টিভিতে স্পেশাল কিছু আমরা যদি দেখাতে পারি তাহলে আমাদেরও স্পেশাল ইভেন্ট টিভি নিজেকে গর্বিত মনে করবে। ধন্যবাদ স্পেশাল ইভেন্ট টিভি এবং অবশ্যই রিপোর্টার আনন্দ দাস এবং সহ রিপোর্টার তনুশ্রী মণ্ডলকে। এই মঞ্চ থেকে উপহার পাচ্ছি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে নতুন প্রজন্মকে হিমেন্দু দাসের যে এদের যে জেনারেশন অ্যাচিভারের যে কর্মকাণ্ড তাদের নতুনদেরকে তুলে আনার যে প্রয়াস খুবই ভালো লাগছে এবং নতুন নতুন যারা কবিতা লিখতে আসছেন তাদের কবিতা পড়ে সত্যি আমরা আনন্দিত হচ্ছি যে কবিতার যে নতুন ধারা শুরু হয়েছে সেই জিনিসটা তারা রপ্ত করতে পেরেছে এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে। কর্মকর্তা আছেন তাদের যে আয়োজন আমার খুব মুগ্ধ করেছে, খুব ভালো লাগছে।